আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পার্টের অধ্যায় 2টা নিয়ে। তো এই অধ্যায়টার নাম হচ্ছে স্থির তড়িৎ। তো দেখো, আমরা আজকে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আধান, দেন হচ্ছে আধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো। তারপরে বস্তুকে আহিতকরণ কিভাবে করতে হয় সেটা দেখবো, এবং স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা আমরা একটু দেখবো। অর্থাৎ এর মাধ্যমে আমরা কিভাবে আহ বুঝতে পারবো যে কোন একটা বস্তু ধনাত্মক চার্জে আহিত নাকি ঋণাত্মক চার্জে আহিত। তো চলো আমরা শুরু করি। দেখো, আধানটা কি? আধান আধানটা হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। সেগুলো কি কি? যেমন ইলেকট্রন, প্রোটন, প্রোটন এগুলোর অন্তর্নিহিত অন্তর্নিহিত শক্তি। তাহলে কি বলা হচ্ছে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা, যেমন ইলেকট্রন আর প্রোটন, এগুলোর অন্তর্নিহিত যে শক্তি, এগুলোর অন্তর্নিহিত শক্তি হচ্ছে আসলে আধান। এখন এর একটা মান আছে, সেই মানটা কেমন হবে জানো? সেটা হবে, এবং এই আধানের পরিমাণ হবে, এই আধানের পরিমাণ হবে প্রাথমিক যে আধান, প্রাথমিক আধানের পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ যদি আধান কিউ হয়, মোট আধান, তাহলে আমাদের আধানের পরিমাণ কতটুকু হবে? আধানের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কিউ লেখা যাবে এন ই। এই ইটা হলো একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত জানো? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের চার্জের আগে মাইনাস দিতে হয়, আমরা শুধুমাত্র পরিমাণটা লিখলাম, ওকে। আর এই এন হচ্ছে, এখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। এনটা কি? পূর্ণ সংখ্যা। এটা 1 2 শূন্য থেকে স্টার্ট হবে, হ্যাঁ, 0 1 2 3 4 এভাবে চলে যাবে। এটা কখনো ভগ্নাংশ হবে না। এন কি হবে না বলতো? পূর্ণ সংখ্যা। এই এনটা কখনো ভগ্নাংশ হবে না, এটা মনে রাখতে হবে তোমার। ভগ্নাংশ হবে না, কারণ এই মোট চার্জের মান কোয়ান্টাইত থাকবে। আর কোয়ান্টাইনের শর্ত হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে বাড়তে বাড়তে যাবে বা কমতে কমতে আসবে, এমন, ঠিক আছে? আর এই কিউটা কি? কিউটা তো মোট চার্জ, তাই না? কিউ হলো আধানের পরিমাণ বা মোট চার্জ, যাই বলো, মোট চার্জ। এখন আমরা আধানের বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলবো। আধানের বৈশিষ্ট্য মোটামুটি এটুকু জেনে রাখো, আধানের এতটুকুই, ঠিক আছে? এখন আমরা আধানের বৈশিষ্ট্য আসবো। আধানের বৈশিষ্ট্য আধানের বৈশিষ্ট্যটা কেমন হবে? আধান আধান এক নম্বর হলো ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। তাহলে কত কত প্রকার? ধনাত্মক ও ঋণাত্মক দুই প্রকার আধান হয় মোট, ঠিক আছে? দুই প্রকার। তো যখন ঋণাত্মক, ধনাত্মক মানে কি বলতো? পজিটিভ, তাই না? আর ঋণাত্মক মানে কি? নেগেটিভ। তাহলে যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকবে, যখন
দুইটা চার্জ থাকবে এবং একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক, এগুলো কিন্তু বিন্দু চার্জ। ওকে, তাহলে তারা হবে হচ্ছে আকর্ষণধর্মী, তাই না? আকর্ষণ করবে মানে আমরা জানি যে একটা ছেলে আর একটা মেয়ের প্রতি যে আকর্ষণটা হয়, কখনো কিন্তু দুইটা ছেলে অথবা দুইটা মেয়ের প্রতি সেই আকর্ষণটা হয় না। তার মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা বেশি থাকে। ঠিক একইভাবে এখানে মনে রাখবে যে বিপরীত চার্জের ভিতরে আকর্ষণটা বেশি থাকবে। ওকে, বিপরীত চার্জের উপর দেখো প্লাস মাইনাস আকর্ষণ হবে। এখন একই যদি হয়ে যায়, দুইটা যদি প্লাস হয় তাহলে কিন্তু বিকর্ষণ হবে। একই জাতি হলে বিকর্ষণ, আবার যদি দুইটা মাইনাস হয় তাও বিকর্ষণ। একই জাতি হলেই বিকর্ষণ হবে, আর বিপরীত হলে তখন শুধুমাত্র আকর্ষণ হবে। এখানে প্লাস মাইনাস, এখন তুমি যদি এখানে মাইনাস আর প্লাস দাও, এখানে মাইনাস আর এখানে ধরো প্লাস দিলে, তাও এখানে আকর্ষণ হবে, কারণ বিপরীত আসে, একটা আরেকটা কি বিপরীত বা উল্টা। তাহলে দুই প্রকার চার্জ এইভাবে আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি করে। তারপরে হচ্ছে এটা একটা স্কেলার। এটা কেমন? এটা একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। এটা কেন স্কেলার রাশি? আমরা জানি যে যাদের মান আছে, মান প্লাস দিক আছে, মান প্লাস দিক আছে, তারা তো ভেক্টর, তাই না? এটা তো আমরা জানি, তারা ভেক্টর, এটা আমরা জানি না? তাহলে এই আমরা যদি চার্জের কথায় আসি, তাহলে মনে করো এটা একটা উচ্চ বিভবের একটা পাত্র আছে, বা চার্জিত বা নিরপেক্ষ বস্তু যাই বলো আছে, আর এখানে নিম্ন বিভবের একটা আছে, নিম্ন বিভব, এখানে উচ্চ বিভব, এদের একটা তার দ্বারা যুক্ত করা আছে। আমরা জানি কিন্তু যে ইলেকট্রন গুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মানে মুভ করে, তাই না? এটা আমরা জানি কিন্তু। তাহলে কি জানি আমরা? ইলেকট্রন গুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে মুভ করে। তার মানে এখানে তো দিক আছে মনে হচ্ছে, তাই না? দিক কিন্তু আছে মনে হচ্ছে, বাট আমরা আর একটা জানি যে মান আর দিক থাকলেই চলবে না। এটা তো এক আর দুই নাম্বার, এক এটা হচ্ছে দুই নাম্বার, আর তিন নাম্বার হচ্ছে ভেক্টর যোগের সূত্র মানা লাগবে। এটা এরা মানে না। কিভাবে মানে না একটু দেখি চলো। মনে করো এই বরাবর একটা চার্জ যাচ্ছে, ধরো এর নাম, এটা দিচ্ছি ধরো +4 কুলম, আর এই বরাবর একটা চার্জ যাচ্ছে, সেটা মনে করো +3 কুলম। ওকে, এখন যদি তুমি এদেরকে ভেক্টর আকারে যোগ করতে চাও, তাহলে মনে করো আমরা এইটা এইটা ভেক্টরটাই। এখন আমরা জানি যে যদি এদের লব্ধি, যে লব্ধিটা পেতে চাই, এটা কিন্তু লব্ধি এদের, এটা কি এদের লব্ধি, তাহলে লব্ধি ভেক্টর কি হবে? এই যে ভেক্টর যোগ, দুইটা ভেক্টর যোগ করে যেটা পাওয়া যায় সেটা লব্ধি। তাহলে লব্ধিটা কি হবে বলো তো? লব্ধি, লব্ধি সমান দেখো তো, আমরা যদি এটা এ বি দাও, এ বি ভেক্টর, এটা সি ভেক্টর দাও, তাহলে আমরা কিন্তু এসএসসি তে ভেক্টর অধ্যায়ে শিখেছিলাম যে দিক যদি একই হয় তাহলে যোগ হবে, যেটা বিপরীত ক্রমে থাকবে, মানে যে এই দুটো একই ক্রমে থাকবে তাদের যোগফল সমান যেটা বিপরীত ক্রমে থাকবে তাদের যোগ, সেইটা, তাই না? তাহলে দেখো এ আর এ একই ক্রমে না? দেখো এরও ক্রম এমনি, এরও ক্রম এমনি, বাট এইটা আর এইটা দেখো বিপরীত ক্রমে। এ যখন এদিকে যেতে 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 এভাবে চলে যাবে, এর সাথে ঠোল খাবে, এভাবে যাবে তখন ঠোল খাবে, মানে বিপরীত হয়ে যাচ্ছে। বাট এইটি এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মানে এই দুইটা একই ক্রম। তাহলে লিখতে পারবো সিবি ভেক্টর প্লাস বিএ ভেক্টর ইজিক্যাল কি লিখতে পারবো বলো তো? সিএ ভেক্টর, সিএ ভেক্টর। এখন তুমি মান নির্ণয় করতে হবে, এই যে লব্ধি এর এ বি এর মানটা নির্ণয় করতে হবে। এ বি বা বি এ ভেক্টর যাই বলো, বি এ ভেক্টর সমান কি হবে বলো তো? সি এ ভেক্টর মাইনাস সিবি ভেক্টর, এমন, তাই তো? এখন দেখো এই সি এ ভেক্টরের মান কত আছে? সি এ ভেক্টরের মান হচ্ছে 4 কুলম, মাইনাস এই ভেক্টরের মানটা কত আছে? এই ভেক্টরের মান হচ্ছে 3 কুলম। কত হচ্ছে বলো তো আমার? এখানে হচ্ছে কিন্তু 1 কুলম, +1 কুলম।
কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে এই যে আধানটা যোগ করি, ভেক্টর কিন্তু এই হচ্ছে, ঠিক আছে। এখন যদি প্রকৃতপক্ষে আধানকে যোগ করি আমরা, মনে করো ওই সেই এদিকে যাচ্ছে কত বলতো, এদিকে যাচ্ছে +3 কুলম আর এদিকে যাচ্ছে +4 কুলম, তাহলে ভেক্টর ঠিক এদিকে যাবে, তাই না? তো দেখো এই যে এইটি কিন্তু এদিকে যাচ্ছে এমনি, এই ভেক্টরটা। এখন এই ভেক্টরের এই যে 3 কুলম আস্তে 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 এখানে গিয়ে এর সাথে চলে যাবে, তাই না? তাহলে আসলে হচ্ছে কত কুলম, প্রকৃতপক্ষে হচ্ছে কত কুলম? তাহলে এই যে +4 কুলম, এটা +4 ছিল, হ্যাঁ, আর +3 কুলম, তাহলে কত কুলম হচ্ছে? 7 কুলম। বাট তুমি যখন ভেক্টর দিয়ে করেছো তখন কত আসছে? +1 কুলম। একই চার্জ, একই চার্জ ভেক্টরে করেছে +1 কুলম হচ্ছে। আর আমরা প্রকৃতপক্ষে যেটা জানি, দেখো এদিক থেকে 4 কুলম যাচ্ছে আর এদিক থেকে 3 কুলম আসছে, তাহলে মোট এই যে এখানে যে মোট চার্জ সেটাই তো আসলে আমাদের মোট পরিমাণটা আমরা বুঝবো, তাই না? তাই যদি হয় তাহলে এটা তো ভেক্টর যোগের সূত্র মানছে না। এই চার্জ বা আধান এরা কি ভেক্টর যোগের সূত্র মানছে? মানছে না। ভেক্টর যোগের সূত্র যদি মানতো তাহলে +1 কুলম হতো। তাহলে এখানে এই বরাবর 3, এই বরাবর 4, মানে মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে আমাদের, যদি এখানে মোট চার্জ কাউন্ট করতে বলা হয় তাহলে 7 কুলম হবে। ওকে, সেই জন্য আমাদের এটা ভেক্টর যোগের সূত্র না মানার কারণে এটা একটা স্কেলার রাশি। এটা কি রাশি? এটা একটা স্কেলার রাশি। দেন আমরা দেখব পরিমাপযোগ্য একক। পরিমাপযোগ্য একক এটা কি? এটা হলো একটা পরিমাপযোগ্য একক, মানে এই যে আধান এক পরিমাপ করা যায় এক কথায়, ঠিক আছে? এটা কি করা যায়? পরিমাপ করা যায়, সেজন্য এটা একটা পরিমাপযোগ্য একক। এবং এর যে একক সেটা হলো এসআই এককে হচ্ছে এসআই এককে, এককটা কিসে? এসআই, হ্যাঁ, কুলম। এসআই এককে কি হয়? কুলম হয় এর এককটা। এবং মাত্রাটা কিভাবে হয় দেখো, মাত্রা, মাত্রা। আচ্ছা, আমরা জানি যে আই সমান কিউ ভাগ টি, ছোটবেলায় পড়েছি 9-10 এ। তো এখানে দেখো কি লেখা যায়? কিউ ইজ ইকুয়াল টু আইটি লেখা যায়, তাই না? তাহলে এর মাত্রা হচ্ছে এ আর এই টাইম টি, তার মাত্রা কি হচ্ছে? এটি। ওকে, তাহলে আমরা এর মাত্রা কি লিখতে পারি? এর মাত্রা লিখতে পারি এ টি, এমন। তাহলে পরিমাপের যোগ্য একক যেটা পেলাম তার একক ও মাত্রা দিয়ে ওটা দেখলাম। এখন দেখবো যে এর কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টায়নটা দেখবো, কোয়ান্টায়ন 4 নাম্বার। 4 নাম্বার দেখবো আমরা চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। চার্জের কোয়ান্টায়নটা কি? আমরা যখন সূত্রে পড়েছিলাম তখন দেখেছি যে কিউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এনই। অর্থাৎ কিউ এর মানটা হবে সর্বদা পূর্ণ সংখ্যার, মানে ইলেকট্রনের যে একটা চার্জ তার পূর্ণ সংখ্যার গুণফলের সমান। এটা হবে কি? সবসময় কোন একটা আধানের মোট পরিমাণ, কোন একটা পরমাণুতে মোট আধানের পরিমাণ। দেখো এটা একটা বিচ্ছিন্ন, এই যে আধানের মানটা না, এটা একটা বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন নয়। এটা বিচ্ছিন্ন বলতে কি? মনে করো এই একটা মার্কার, আমি কিন্তু দোকানে গিয়ে বলতে পারবো না যে আমার অর্ধেক মার্কার দাও। পারবো কি? বলতে পারবো না। অর্ধেক মার্কার তো হয় না, হয় কি? হয় না কিন্তু। তারপরে আর অর্ধেক মার্কের কোনো কাজেরও না, তাইলে কি করতে নেবে মানুষ? ঠিক একইভাবে এই চার্জ গুলো কখনো অর্ধেক অর্ধেক আসে না। যদি একটা চার্জ আছে, এরকম প্লাস চার্জ যদি আসে, এ কখনো এরকম অর্ধেক হয়ে আসবে না। এই প্লাসের আবার অর্ধেক হয় নাকি? হয়। সেজন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এভাবে আসবে। কখনো কখনো 0.5, 1.5, 3.5 এভাবে আসবে না। এভাবে আসবে না, এভাবে চার্জ আসবে না। চার্জ আসবে সর্বদা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে চলে আসবে।
ক্লিয়ার? এইভাবে আসবে চার্জ, বাট এইভাবে আসতে পারবে না। এটাই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। অর্থাৎ চার্জ সবসময় চার্জ সবসময় যে প্রকৃত মানে সর্বনিম্ন যে চার্জ, সর্বনিম্ন চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আকারে আসবে। কখনো কখনো ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক এভাবে আসবে না, ভগ্নাংশ আকারে আসবে না, পূর্ণ সংখ্যা আকারে আসবে। এটাই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। এখন আমরা এর একটা সুন্দর ব্যাখ্যা দিতে পারি। দেখো, ধরো এই বরাবর হচ্ছে চার্জ, আর এই বরাবর সময়। তো আমরা যদি এন এর মান ক্রমান্বয়ে বাড়াতে থাকি তাহলে কিউ এর মানটা বাড়বে। এন এর মান যদি ক্রমান্বয়ে বাড়াতে থাকি, তাই না, এন এর মান ক্রমান্বয়ে যদি বাড়াতে থাকি, এটা যদি বৃদ্ধি করতে থাকি, তাহলে এর মানও বাড়বে। তাহলে বাড়লে তো এরকম মূল বিন্দুগামী সরলরেখা হওয়ার কথা, তাই না? মনে করো আমি এইখানে হিসাব করছি, তাহলে এভাবে তো আসার কথা। এভাবে তো আসার কথা, বাট এইভাবে হয় না। কেন হয় না দেখো, আমি যদি এটা সর্বনিম্ন চার্জ কত বলেছিলাম, 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে 1.6, তারপরে একে 2 দ্বারা গুণ করলে কত হয়, 3.2 হয়। একে যদি 3 দ্বারা গুণ করো তাহলে 3 6 18, 4.8 হয়, এমন হয়। আর এখানে কিন্তু গুণ 10⁻⁻19 আছে, হ্যাঁ, এর সাথে এটা গুণ আকারে আছে। তাহলে এই বরাবর কি নিয়েছি বলতো, চার্জ। আর এই বরাবর মনে করো সময় আছে, সময়। আমরা কয়েকটা পয়েন্ট নিচ্ছি, এবার কি নিলাম, সময় নিলাম। এখন দেখো, আমরা যদি মূল বিন্দুগামী সরলরেখাটা দিই, ধরো এতটুকুই নিলাম প্রথমে, যে এখানে চার্জ হচ্ছে এতটুকু, হ্যাঁ, এতটুকু চার্জ। এখন আমি যদি এখানে না নিয়ে আমি যদি এই জায়গাটাই চার্জটা হিসাব করতে চাই, এটা কিন্তু এর মাঝবিন্দু আমরা ধরে নিলাম, এর মাঝবিন্দু, হ্যাঁ, এর মাঝবিন্দু এখানে। চার্জটা এই সমান আসবে, আসবে কিনা? আচ্ছা তুমি বলো তো, 1.6 এর কম চার্জ হতে পারে? এটা হলো প্রকৃতিতে সর্বনিম্ন চার্জের পরিমাণ, একটা চার্জের পরিমাণ। তাহলে এর থেকে কম হতে পারে? এর অর্ধেক হয়ে গেছে। এর অর্ধেক মানে কি? এর অর্ধেক মানে কি, 1.6 ইন্টু 1/2, এটাই তো এর অর্ধেক। তাহলে এর মানে কি, 1.6 ইন্টু এই অর্ধেক মানে কত, 0.5, 0.5। এটা ভগ্নাংশ হয়ে গেল। তাহলে ভগ্নাংশ তো হওয়া যাবে না, 1/2 মানে কি, ভগ্নাংশ। আবার এই 0.5 মানে এটাও ভগ্নাংশ। তাহলে তার পূর্ণ সংখ্যা থাকলো না। তাহলে কি এখানে এখানে হওয়া সম্ভব হচ্ছে? এই জায়গায় আমি কি চার্জ নিতে পারবো? একইভাবে এই বিন্দু নিতে পারবো, এই বিন্দু নিতে পারবো? পারবো না। সবই ভগ্নাংশ আসবে, শুধুমাত্র এই জায়গাটাই কিন্তু ভগ্নাংশ আসবে না, কারণ এটা একটা পূর্ণ। এটা হলো 1 নম্বর, এটা এতটুকু কি 1। তাহলে আমাদের চার্জ এখান থেকে এখানে যদি আমরা এই রেখা বরাবরই নিই, তাহলে কিন্তু এরকম দশমিক এসে যাচ্ছে। সেই জন্য এটা এমন হবে না, এটা এমন হবে। রেখাটা কেমন হবে, রেখাটা যাবে এমনি। দেখো এখানে কোনো ওই ভগ্নাংশ আসার কোনো সম্ভাবনাই নেই। এ তো আর এখানে ওঠেনি, এখানে ওঠেনি, এখানে ওঠেনি, তাহলে এখানে ভগ্নাংশ আসবে না। তারপরে দেখো, মনে করো এখানে আমি এই পর্যন্ত আছে না, এই পর্যন্ত মনে করো চার্জটা আছে। আমি যখন একটু রেখা টানি, হ্যাঁ, এভাবে টেনে দিলাম। এবার লক্ষ্য করো, আমি যদি এখানে হিসাব করি চার্জটা, এই জায়গায় হিসাব করি, তাহলে এর অর্ধেক এসে যাচ্ছে না? এই দেখো, 1.6 হতে 3.2 এর ভিতরে কোনো চার্জ কি থাকতে পারে? এর 1 দ্বারা গুণ করে এটা হয়েছে, এর যখন 2 দ্বারা গুণ করবে এটা হবে 2 এর, এখানে যদি আসতে চাই 2 দ্বারা গুণ করার পরে এটা হবে, এটা কি হবে, 2 দ্বারা গুণ করার পরে এটা হবে, 2 দ্বারা গুণ করার পরে এটা হবে, এই পর্যন্ত আসবে। তাহলে এইখানে আসতে তার মানে কি, 2 এর কম দ্বারা কোনো কিছু দ্বারা গুণ করতে হয়েছে। সেটা 1.8 হতে পারে, 1.9 হতে পারে, 1.7 হতে পারে, যাই হোক এইগুলোর যে কোনো একটা হবে। কখনো 2 তো হবে না, 2 তো হবে না, কারণ এখানেই তো 2। তাহলে এখানে 2 কিভাবে আসে? তাহলে এই জায়গায় যখন আসছে, এই জায়গায় যখন আসছে, তখন কিন্তু এরকম দশমিক চলে আসছে এন এর মানটা। আর এন এর মান কখনো দশমিক হতে পারে না। সেই জন্য আমাদের এটা এভাবে হবে না, এটা এভাবে
হবে না। এটা যেটা হবে সেটা এখান থেকে এই যে এমন চলে যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে একই। তারপরে এমন যাবে, তারপরে এমন যাবে। অর্থাৎ আমাদের যে, সরি ভুল হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা তো এই পর্যন্ত নিয়েছি, তাই না? এমন হবে রেখাটা, ওকে, এমন হবে। ভুল হয়েছে, এভাবে যাবে, ধাপে 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 যাবে। কখনো কখনো এরকম নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন ভাবে যাবে না, এটা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে যাওয়া। এরা কি নিরবচ্ছিন্ন ভাবে যাওয়া, ওকে। আর এটা কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এইটুক একটা আলাদা হয়ে গেল, আবার এখান থেকে এতটুকু আলাদা হয়ে গেল, আবার এখান থেকে এতটুকু আলাদা হয়ে গেল, আবার এখান থেকে এতটুকু আলাদা হয়ে গেল, এভাবে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরা কিভাবে যাচ্ছে? বিচ্ছিন্ন ভাবে যাচ্ছে। আর এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই যে কোয়ান্টাইনের শর্ত কি ছিল? যে ছিল কি যে বিচ্ছিন্ন ভাবে যাবে, নিরবিচ্ছিন্ন ভাবে যাবে না। এখানে একটা কথা লিখে নাও যে বিচ্ছিন্ন ভাবে যাবে, মানে আলাদা আলাদা হয়ে যাবে, নিরবচ্ছিন্ন হয়ে যাবে না, নিরবচ্ছিন্ন ভাবে যাবে না। তার মানে এটা সম্ভব না চার্জ যাওয়ার ক্ষেত্রে। কোয়ান্টাইনের ক্ষেত্রে এটা সঠিক না, এটা সঠিক। আশা করি তোমরা কোয়ান্টাইনের বিষয়টা বুঝেছো, ওকে। দেন আমরা আলোচনা করব এর আরো কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে। তারপরের বৈশিষ্ট্য দেখো, 4 নম্বর, কত নম্বর করেছি আমরা এটা? 3, 4 নম্বর পর্যন্ত শেষ। 5 নম্বরে চার্জের সংরক্ষণশীলতা নীতি মানে, সংরক্ষণশীলতা বলতে কি বুঝি? আমরা ছোটবেলায় কিন্তু পড়েছিলাম যে দুইটা গাড়ি যখন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তবে তাদের সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে মোট গতিশক্তি অথবা মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে ওই গাড়ি দুটির মোট গতিশক্তি অথবা মোট ভরবেগ যে কোনো একটা যদি সংরক্ষিত একই থাকে তাহলে সেক্ষেত্রে সংরক্ষণশীলতা নীতি মেনেছে বলে আমরা ধরে নিতাম, তাই না? ঠিক একইভাবে এখানেও একই কথা। মনে করো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুতে মনে করো চার্জ আছে যথাক্রমে 5 কুলম আর -2 কুলম চার্জ আছে, ওকে। এখন মনে করো একে ঝাঁকালাম, আমি ঝাঁকিয়ে চার্জটা একটু উল্টো পাল্টা করে দেওয়ার চেষ্টা করলাম, ঝাঁকালাম। তো ঝাঁকানোর ফলে যেটা হবে দেখো, এই চার্জটা মনে করে পরিবর্তন হয়ে ওটা 4 হয়ে গেছে, আর এটা হয়ে গেছে হচ্ছে -1 কুলম, এমন হয়ে গেছে। আচ্ছা, এর মোট চার্জ কত বলো তো? মোট চার্জের যে পরিমাণ মোট চার্জ সেটা কত বলো তো? +5 প্লাস -2, তাই তো? তো দেখো +5 প্লাস -2 মানে কত হচ্ছে? +3 কুলম। এখানে দেখো, এখানে মোট চার্জ হবে +4 প্লাস -1, তাহলে এটা কিউ চার্জ দাও, তাহলে +4 প্লাস -1, তাহলে কত হচ্ছে? +3 কুলম। দেখো তো উভয় ক্ষেত্রে +3 আসছে কিনা? ঝাঁকানোর আগে ঝাঁকানোর পরে একই চার্জ আসছে। এটাই হলো চার্জের সংরক্ষণশীলতা নীতি। এখন দেখো এটা কখনো টু হবে না। কেন হবে না? কারণ এরা চার্জ সংরক্ষণশীলতা নীতি মানে, তাই এমন ভাবে এরা রূপান্তরিত হবে, এমন ভাবে যেন মোট চার্জটা সবসময় কি থাকে? ইকুইভ্যালেন্ট থাকে, সমান সমান থাকে, অর্থাৎ কিউ সমান কিউ চার্জ হয় সবসময়, ওকে, এমন থাকবে সবসময়। এটাই হচ্ছে আমাদের
চার্জের সংরক্ষণশীলতা নীতি। ক্লিয়ার? আশা করি বুঝেছো। দেন আমরা আলোচনা করব এই যে চার্জ, এই চার্জের মান বা পরিমাণটা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে না। 6 নাম্বার, হ্যাঁ, চার্জের পরিমাণটা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে না, নির্ভর করে না। এটা কেমন? মনে করো এই জায়গায় তুমি পড়ছো, এই জায়গায় এখানে একটা টেবিল আছে, এটা ধরে নাও তুমি একটা টেবিল, যদিও টেবিলের মতো লাগছে না, তবু ধরে নাও তুমি একটা টেবিল, হ্যাঁ। তো এই টেবিলের উপরে মনে করো একটা বই আছে, এটা একটা বই, এটা একটা কি, এটা একটা বই। এখন তোমার বন্ধুর বাসা এই জায়গায়, এখানে কি তোমার বন্ধুর বাসা, বন্ধুর বাসা। তো প্রসঙ্গ কাঠামো মানে কি, আমরা যে বিন্দুর সাপেক্ষে বা যে বস্তুর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করি, সেটাই কি প্রসঙ্গ কাঠামো, তাই না? তো দেখো এই যে বন্ধুর বাসা, এই জায়গা থেকে তুমি যদি এই চার্জের পরিমাণটা কাউন্ট করো, সেটাও হবে হচ্ছে আমাদের, যদি আমাদের এখানে এই বইয়ে মনে করো 10 কুলম চার্জ আছে, প্লাস 10 কুলম, হ্যাঁ, 10 কুলম চার্জ আছে। তো তুমি যদি এই বন্ধুর বাসা থেকে হিসাব করো, তাহলে দেখবে প্লাস 10 কুলম্বই আছে। আবার প্রসঙ্গ কাঠামোর বা গতির জন্য কিন্তু আবার কি, প্রসঙ্গ কাঠামোর বা বা গতির উপর নির্ভর করে না। গতি বলতে কি, মনে করো তোমার বন্ধু এমনি সাইকেল নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কি নিয়ে যাচ্ছে, সাইকেল, বন্ধুর বাসা থেকে সাইকেল নিয়ে যাচ্ছে। তো সাইকেল নিয়ে সেই গতিশীল, গতিশীল অবস্থায়ও দেখবে কি 10 কুলম্বই চার্জ আছে, প্লাস 10 কুলম্বই চার্জ আছে। এই জন্য বলা হচ্ছে চার্জের পরিমাণটা প্রসঙ্গ কাঠামোর বা এর গতির উপর নির্ভর করে না। এই যে গতির উপর নির্ভর কি করে না। আশা করি বুঝেছো বিষয়টা। এখন আমরা আলোচনা করব কোন একটা বস্তুকে যে কোনো একটা চার্জে আহিতকরণ, ঠিক আছে, কোন একটা বস্তুকে যে কোনো চার্জে আহিতকরণ। হেডলাইন দাও, বস্তুকে যে কোনো চার্জে আহিতকরণ। চার্জ কয়টা জানি আমরা? দুইটা জানি, ধনাত্মক আর ঋণাত্মক। তাহলে যে কোনো বলতে বোঝানো হচ্ছে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ। তো দেখো কিভাবে আমরা সেই কাজটা করতে পারি, 3 ভাবে করতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা সরাসরি স্পর্শের মাধ্যমে, সরাসরি স্পর্শের মাধ্যমে, মানে একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে স্পর্শ করিয়ে। 2 নম্বরে হতে পারে আবেশ প্রক্রিয়ায়, আবেশ প্রক্রিয়ায়। আবেশ প্রক্রিয়া মানে সরাসরি স্পর্শ না, সরাসরি স্পর্শ না, এটা জাস্ট কাছাকাছি আনা, সেটা হলো আবেশ। 3 নম্বর হচ্ছে ঘর্ষণের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে আমরা এই 3 ভাবে আহিত করতে পারি কোন একটা বস্তুকে যে কোনো চার্জে। মনে করো এই একটা বস্তু, হ্যাঁ, এটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। কোন চার্জে? ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। এখন এর সাথে কোনো নিরপেক্ষ বস্তু বা নিউট্রাল, কোন নিউট্রাল, তার মানে যার ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দুটোটাই সমান, সেটা হলো কি নিউট্রাল। ওকে, এখন দেখো এর ধনাত্মক চার্জ বেশি থাকার কারণেই, এর কি ধনাত্মক চার্জটা বেশি থাকার কারণেই এক কথায় এখানে সব ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ নেই কোনো। আর এই জায়গায় কি ধনাত্মক ঋণাত্মক আছে সবাই, কিন্তু দুটোটা সমান। এখানে কি, এখানে হলো নিউট্রাল। নিউট্রাল, নিউট্রাল কারা? যাদের পজিটিভ এবং নেগেটিভ কি হবে, সমান হবে। আর এখানে এটা কিন্তু বুঝতেই পারছো, এটা ধনাত্মক বা পজিটিভ, তাই না, ধনাত্মক।
শুধুমাত্র ধনাত্মক আছে, কোনো ঋণাত্মক চার্জ নেই। এখন যেহেতু ধনাত্মক বেশি থাকলে সেটা উচ্চ বিভব হয়। কি বিভব? উচ্চ বিভব। আর এটা কি হবে? এটা হবে নিম্ন বিভব। আমরা জানি যে এখানে যে ঋণাত্মক ইলেকট্রন গুলো আছে, এখানে যে ঋণাত্মক ইলেকট্রন গুলো আছে সেইগুলো কি করবে বলতো? এই ধনাত্মকের দিকে যাবে, ধনাত্মকের দিকে গিয়ে এদের নিউট্রাল করার চেষ্টা করবে। ওকে, তাহলে আর মনে রাখবে ইলেকট্রনের যে প্রবাহটা, ইলেকট্রনের প্রবাহ সবসময় নিম্ন থেকে উচ্চ বিভবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, এটা সর্বদাই ইলেকট্রনের প্রবাহ কোথা থেকে কোথায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তার মানে এখানে নিম্ন বিভব, এখানে যাবে ইলেকট্রন, মানে কি ঋণাত্মক চার্জ যাবে এদিকে। তো ঋণাত্মক চার্জ যখন যাবে এর নিউট্রাল করার চেষ্টা করবে, তাহলে এদিকে কি আসবে? পজিটিভ চার্জ আসবে। এদিকে কি চার্জ আসবে? পজিটিভ চার্জ আসবে। ওকে, আর এদিকে কি যাবে? ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ যাবে। এখন দেখো এখানে যদি পজিটিভ চার্জ আসে, হ্যাঁ, তাহলে কি হবে জিনিসটা দেখো। কেমন হবে? কেন এখানে কমে গেল? কারণ ওই যে নেগেটিভ চার্জ ওদিকে যাচ্ছে আর পজিটিভ চার্জ এদিকে মুভ করছে। তার মানে ওদিকে পজিটিভ চার্জ কমছে আর এদিকে কি হচ্ছে? নেগেটিভ চার্জ কমছে। এদিকে নেগেটিভ চার্জ কমছে মানে এদিকে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে পজিটিভ চার্জ কমছে মানে নেগেটিভ চার্জ যাচ্ছে, মানে পজিটিভ চার্জকে প্রশমিত করছে। তোমরা একটু লিখে নাও যে এই যে নিরপেক্ষ থেকে যখন পজিটিভের দিকে ইলেকট্রন গমন করে, তখন কি হয়? তখন সাথে করে নেগেটিভ চার্জ নিয়ে যায় এবং পজিটিভ চার্জকে প্রশমিত করতে থাকে, সাথে নিরপেক্ষ বস্তুতেও পজিটিভ চার্জ চলে যায়। বোঝা গেছে যে নিরপেক্ষ বস্তু থেকে যখন পজিটিভ চার্জের দিকে ইলেকট্রন গুলো গমন করবে, তখন সাথে করে কি নিয়ে যাবে? ঋণাত্মক চার্জকে নিয়ে যাবে এবং ও পজিটিভ চার্জকে প্রশমিত করতে থাকে, সাথে সাথে নিরপেক্ষ বস্তুতেও কি চার্জ আসতে থাকে? পজিটিভ চার্জ আসতে থাকে। দেখো তাই আসছে, কারণ ইলেকট্রন যদি এদিকে যাবে তাহলে পজিটিভ চার্জ এদিকে আসবে, উল্টা। আমরা জানি কিন্তু এটা। তাহলে এখন দেখো, এখন এইটা, এই দুইটা তুমি যদি আলাদা করে দাও, তাহলে কি হবে? দেখো তো, এটা কিন্তু নিরপেক্ষ একটা বস্তু ছিল। এটা কি ছিল? একটা নিরপেক্ষ বা নিউট্রাল বস্তু ছিল। এখন এটা কিসে পরিণত হয়েছে? দেখো, ধনাত্মক চার্জিত বস্তুতে, ধনাত্মক চার্জে চার্জিত বস্তুতে পরিণত হয়েছে। তাহলে এইভাবে আমরা স্পর্শের মাধ্যমে খুব সহজেই একটা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করতে পারবো। এবার যদি আমাদের ঋণাত্মক কোনো চার্জ নিয়ে, এখানে ধরো ঋণাত্মক চার্জ নিচ্ছি, ঋণাত্মক চার্জ নাও এখানে তুমি, আর এর সাথে একটা নিরপেক্ষ বস্তু স্পর্শ করাও ওর মতোই, ঠিক আছে? এটা নিউট্রাল বা নিরপেক্ষ।
এখন ইলেকট্রনের প্রবাহ মানে এখানে ধনাত্মক আর ঋণাত্মক সমান, এখানে প্লাস আর মাইনাস কি সমান দুইটা, আর এখানে সবই কি মাইনাস, এখানে সবাই কি, এখানে অল মাইনাস, অল মাইনাস, এখানে অল কি মাইনাস, আর এখানে কি প্লাস আর মাইনাস সমান। এখন দেখো ইলেকট্রনের প্রবাহ কি হবে, এটা এটা কি উচ্চ বিভব না নিম্ন বিভব, সবসময় নেগেটিভ বেশি থাকলে সেটা নিম্ন বিভব হয়, কি বিভব, নিম্ন বিভব। তাহলে এটা কি হবে, উচ্চ বিভব। এখন ইলেকট্রনের প্রবাহ কোথা থেকে কোন দিকে বলো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তার মানে ইলেকট্রন এই যে এখান থেকে এখানে যাবে, ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে, এদিকে। ইলেকট্রন যখন যাচ্ছে তখন কি নিয়ে যাচ্ছে, ঋণাত্মক চার্জ নিয়ে যাচ্ছে। তো ঋণাত্মক চার্জ যখন নিয়ে যাবে, আর এদিকে কি আসতে থাকবে, পজিটিভ চার্জ আসতে থাকবে। ঋণাত্মক চার্জ যত এদিকে যাবে তত ঋণাত্মক চার্জ এদিকে কমবে এবং পজিটিভ চার্জ এদিকে আসবে, বিপরীত ক্রমে। এদিকে কি চার্জ আসবে, পজিটিভ চার্জ, তাই তো। এখন দেখো ফাইনালি কি হবে, দেখো যখন যাবে যাওয়া যাওয়ি করবে, এখানে মাইনাস কম হয়ে যাবে, তাই তো। মাইনাসটা কিছু সময় পরে মাইনাসটা কমে যাবে, আর এখানে কিছু মাইনাস চলে যাবে, এখানে কিছু মাইনাস চলে যাবে। ওকে, এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এখানে তো প্লাস আসছে, তার মানে কিন্তু প্লাস থাকার কথা। মানে এখানে এত পরিমাণ নেগেটিভ চার্জ, এখানে এত পরিমাণ নেগেটিভ চার্জ যে এর প্রশমিত করতে এখনো পারেনি ওরা। এখনো যদি প্রশমিত করতে চায়, পজিটিভ আসতে হলে এর নেগেটিভ গুলো তাকে প্রশমিত করতে হবে, নাহলে তো আর পজিটিভ হাইলাইট হবে না, বোঝানো বিষয়টা। আর এদিক তো নেগেটিভ তো যেতে আছে, যেতে আছে, তো যেতে যেতে এখানেও অধিক হয়ে গেছে নেগেটিভের, পজিটিভের আর মানে পজিটিভ আর দেখা যাচ্ছে না, সব নেগেটিভ। বুঝেছো বিষয়টা। মানে ধরো এই একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুতে পজিটিভ আর নেগেটিভ সমান আছে। এখন তুমি যদি এখানে নেগেটিভটা দিয়ে দাও, সাপোজ কোনো একটা নেগেটিভ দাও, তুমি একটা যে কোনো একটা নেগেটিভ, ধরো 10টা তুমি নেগেটিভ চার্জ দিছো, কয়টা, 10টা নেগেটিভ চার্জ দিয়েছো তুমি, নেগেটিভ চার্জ কয়টা দিয়েছো, 10টা। তাহলে এখন তুমি কি এর যে বৈশিষ্ট্য সেটা কি ধনাত্মক পাবা না ঋণাত্মক পাবা, ধনাত্মক তো কম, তার মানে ঋণাত্মকের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এখানে দেখো আমরা যখন এই দুই এটা তো নিরপেক্ষ, এখন এখানে যখন আমি এই যে ঋণাত্মক দিচ্ছি, যখন ঋণাত্মক দিচ্ছি তখন কি ঋণাত্মকের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তোমার দুইটা ঋণাত্মক হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা, আশা করি ক্লিয়ার। এখন দেখো আমরা যদি এদের আলাদা করে ফেলি, তাহলে খুব সহজেই ঋণাত্মক আধানে পরিণত হয়ে যাবে বস্তুটা, ঋণাত্মক আধান বিশিষ্ট বস্তুতে কি হয়ে গেল, এই বস্তুটা পরিণত হয়ে গেল ঋণাত্মক আধান বিশিষ্ট বস্তুতে পরিণত হলো। ওকে, তাহলে খুব সহজে আমরা এভাবে স্পর্শের মাধ্যমে কোন একটা বস্তুকে যে কোনো চার্জে আহিত করতে পারবো। এরপরে আমরা আবেশীকরণ প্রক্রিয়ায় দেখবো, আবেশকরণ প্রক্রিয়ায় কিভাবে হয় সেটা দেখবো। আবেশকরণ, 2 নাম্বার আবেশকরণ প্রক্রিয়ায়। তো 1 নম্বরে দেখো, মনে করো একটা বস্তু, এই বস্তুতে আছে তোমার ধনাত্মক চার্জ, কি চার্জ, ধনাত্মক চার্জ গুলো এই বস্তুতে আসছে। মনে করো এর সাথে স্পর্শ করাবা না, আবেশ যেহেতু, এখানেও ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দুটোই আছে। এখন যখন তুমি এর কাছাকাছি আনবা তখন কি হবে, ঋণাত্মক চার্জ গুলো এই ধনাত্মক চার্জের দিকে যেতে চাইবে, তাই না। তাহলে এই দিকে ঋণাত্মক চার্জের এরকম সরে আসবে এক কথায়, আর এর পাশে কি থাকবে, পজিটিভ চার্জ গুলো। এটাই তো, এটা কিন্তু নিউট্রাল বস্তু, এটা কি বস্তু, নিউট্রাল। আর এটা কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, ঠিক আছে, ধনাত্মক চার্জে চার্জিত। এখন দেখো আমি যদি এখানে আর একটা বস্তুকে স্পর্শ করাই,
আর একটা নিউট্রাল বস্তুকে স্পর্শ করাই, তাহলে এর ও যে ঋণাত্মক চার্জগুলো সেগুলো এদিকে চলে আসবে, তাই তো। আর এর যে পজিটিভ চার্জগুলো, আর এর পাশে তো পজিটিভ চার্জ থাকবে, তাই না? আর এর যে পজিটিভ চার্জ ছিল সেগুলো এখানে চলে আসবে। কারণ কি, পজিটিভ চার্জগুলো এক পাশে যাবে আর পজিটিভের দিকে নেগেটিভ চার্জগুলো এভাবে এগিয়ে আসবে। এবার তুমি যদি কোনোভাবে এটাকে সরিয়ে নাও, এটাকে যদি সরিয়ে নাও তাহলে কি হবে? এটাকে কিন্তু সরানো যাবে না, এটাকে সরাইলে আবার এই একই হয়ে যাবে। এর কারণেই তো চার্জগুলো এদিকে সরে আসছে, এর কারণে। তাহলে একে তুমি কিভাবে সরাবা? এভাবে একে সরানো যাবে না। তাহলে প্লাস 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 প্লাস। এখন একে এভাবে রাখো, রাখার পরে এ কিন্তু মাইনাস ছিল, তাই না? এখন এই পজিটিভ চার্জকে তুমি সরাই নাও। তুমি যখন পজিটিভ চার্জকে ওর কাছ থেকে সরাই নিবা, তখন দেখো এর নেগেটিভ চার্জ দিতে। এখন তুমি একে সরাই নাও, এখন একে টেনে সরাই নাও, এর নেগেটিভ চার্জে চার্জ থাকবে। বোঝা গেল বিষয়টা? আশা করি বুঝেছো। এখন দেখো আমরা আরেক ভাবে এটা করতে পারি, সেটা হলো ভূসংযুক্তকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভূসংযুক্তকরণ। 2 নম্বরে হলো ভূসংযুক্তকরণ। মনে করো এ একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু, আর এর কাছে তুমি কোনো নিরপেক্ষ বস্তুকে বা নিউট্রাল বস্তুকে এনেছো, তাহলে ঋণাত্মক চার্জগুলো এদিকে আর ধনাত্মক চার্জগুলো এদিকে, তাই তো। এখন এর এই মাথা মনে করো টেনে তুমি ভূসংযুক্ত করে দিলে। এটা কি করেছো? ভূসংযুক্ত। আমরা জানি যে ভূপৃষ্ঠে বা ভূমিতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। কি আছে? এখানে এই ভূপৃষ্ঠে বা ভূমিতে ভূমিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এই মুক্ত ইলেকট্রন গুলো কি করবে বলো তো? এদিকে যাবে, এদিকে যাবে। যে এই যে ইলেকট্রন যাওয়া মানে কি? মাইনাস, নেগেটিভ চার্জ যাওয়া। ইলেকট্রন যাওয়া মানে কি? নেগেটিভ চার্জ যাওয়া। তো যখন নেগেটিভ চার্জ যাবে তখন কেদের না প্রশমিত করে দিবে। তো প্রশমিত করে দেওয়ার পর কি হবে দেখো? প্রশমিত করে দেওয়ার পরে এখানে কিন্তু পজিটিভ চার্জকে সরানো যাবে না। পজিটিভ চার্জ সরায় নিলে তো আর হচ্ছে না, তাই না? পজিটিভ চার্জ সরায় নিলে তো আর আবেশ প্রক্রিয়া এভাবে থাকবে না। থাকবে এপাশে? থাকবে? থাকবে না। এই অবস্থায় রাখার পরে আমরা যদি একে ভূসংযুক্ত করে রাখি, তাহলে এখানে যেটা হবে, ভূসংযুক্তই কিন্তু আছে। ওকে, ভূসংযুক্তই আছে। এখন কাঠামোটা রাখার পরে যে কাজটা করবে সেটা এই যে এটা এটা তুমি ভূসংযুক্ত করেছিলে, সেটা তুমি আর ভূসংযুক্ত করবা না। এক কথাই ভূমি থেকে সরিয়ে নিবা। ঠিক আছে, যখন তুমি ভূমি থেকে সরিয়ে নিবা তখন বিষয়টা এরকম হয়ে যাবে, অর্থাৎ এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, তাই তো। এখন যদি আমি এখানে পজিটিভ চার্জ রাখতাম, 3 নাম্বার, সরি নেগেটিভ চার্জ রাখতাম, আর এখানে সেই নিউট্রাল বস্তু, তাহলে নেগেটিভ চার্জের দিকে কি আকৃষ্ট হবে? পজিটিভ চার্জ। এটা তো জানি না। এখন এ পাশে কি হবে? নেগেটিভ চার্জ। এখন কোনোভাবে একে তুমি ভূমি সংযুক্ত করে দাও, তাহলে ইলেকট্রন গুলো কি করবে জানো? ইলেকট্রন গুলো ভূমির দিকে চলে যাবে। ঘর্ষণ, এটা হলো 3 নাম্বার। হ্যাঁ, ঘর্ষণের মাধ্যমে মাধ্যমে আহিতকরণ। ঘর্ষণের মাধ্যমে আহিতকরণ, এই বিষয়টা বুঝতে হলে আমাদের একটা চার্ট আগে দেখতে হবে। সেই চার্টটা তোমাদের আগে লিখে দিই, তারপরে দেখো। 1 নম্বর আছে ভার, তারপরে হচ্ছে পশম, কাচ, 4 নম্বর হচ্ছে অভ্র, বিড়ালের চামড়া, 6 নম্বর হচ্ছে রেশম, 7 নম্বর হচ্ছে তুলা, 8 নম্বর হচ্ছে কাঠ, মানুষের দেহ, 10 নম্বর হচ্ছে রাবার, 11 নম্বর হচ্ছে রজন,
বা ধাতু, 13 নম্বর হচ্ছে গন্ধক, 14 নম্বরে ইবোনাইট, 17 নম্বরে সেলুলাইট। এগুলো হ্যাঁ, এই চারটা তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো, যে কোনো দুইটা বস্তুর ভিতরে আমি যদি এরকম ঘর্ষণের মাধ্যমে আহিতকরণ করতে চাই, যে কোনো দুইটার ভিতরে যে উপরে থাকবে, যে উপরে থাকবে সে ধনাত্মক চার্জে চার্জিত হবে, আর যে নিচে থাকবে সে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ওকে, তাহলে তোমাকে যদি এখন আমি এই কাঠকে তুলা দিয়ে ঘষতে বলি, কাঠ আর তুলা, হ্যাঁ কাঠকে তোমাকে আমি তুলা দিয়ে ঘষতে বললাম, কাঠ আর হচ্ছে তুলা। এখন বলো তো কে ধনাত্মক চার্জে চার্জিত হবে আর কে ঋণাত্মক চার্জে চার্জিত হবে? কি বলেছি যে উপরে থাকবে সে ধনাত্মক, তাহলে কাঠ আর তুলার ভিতরে কে উপরে? তুলা উপরে, তাহলে এ হবে ধনাত্মক। আর কে নিচে? কাজ হচ্ছে নিচে, কাঠ, এটা শ্রেণী কাঠ, কাঠ, তাহলে কাঠ নিচে, তাহলে কাঠ কি চার্জে চার্জিত হবে? ঋণাত্মক চার্জে। দেখো, কাঠ হবে ঋণাত্মক চার্জে চার্জিত, যে নিচের দিকে থাকবে সে হবে ঋণাত্মক চার্জে চার্জিত, তাহলে কাঠ নিচের দিকে, সুতরাং কাঠ হবে ঋণাত্মক চার্জে চার্জিত। এখন যদি রাবারকে আমি এই পশম দ্বারা ঘষতে বলি, রাবার আর পশম, কইছে রাবার, এগুলো রাবার আর পশমকে যদি তোমার ঘষতে বলি, তাহলে রাবার প্লাস পশম, এই দুইটার ভিতরে কি উপরে? পশম উপরে, তার মানে এ ধনাত্মক চার্জে চালিত হবে। কে নিচে? রাবার নিচে, তার মানে এ হলো ঋণাত্মক চার্জে চালিত হবে। বোঝা গেল বিষয়টা? তো এইভাবে আমরা ঘর্ষণের মাধ্যমে খুব সহজেই একটা বস্তুকে ধনাত্মক চার্জে হোক বা ঋণাত্মক চার্জে হোক আহিত করতে পারবো। এখন আমরা লাস্ট টপিক যেটা আছে সেটাই যাব, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, দেখো যন্ত্রটা কেমন হয় একটু দেখো। এটা একটা ধাতব পাত, হ্যাঁ, এরকম হয়। এখানে থাকে টিনের পাত, কি থাকে? টিনের পাত থাকে, আর এখানে একটা এখানে এক জোড়া স্বর্ণের পাত থাকে, এরকম ভাবে। এভাবে কি থাকে? এভাবে স্বর্ণের পাত থাকে। এটা হলো স্বর্ণের পাত, স্বর্ণের পাত। এটা হচ্ছে টিনের পাত, আর এটা হচ্ছে ধাতব পাত। এটা হলো পিতলের দণ্ড, পিতলের দণ্ড এরকম থাকে। আচ্ছা, এটা যেহেতু ধাতব পাত, তার মানে এখানে কি পজিটিভ চার্জের আধিক্য বেশি থাকবে। এখন আমরা যদি কোনোভাবে পজিটিভ চার্জকে সরিয়ে নিতে পারি, কোনোভাবে পজিটিভ চার্জকে সরিয়ে নিতে পারি, তাহলে কি হবে বলতো? এর যে ফাঁকাটা সেটা কমে যাবে। দেখো দুইটা স্বর্ণের পাত কিভাবে আছে, দেখো ফাঁকা হয়ে আছে, দেখো কি হয়ে আছে? ফাঁকা হয়ে আছে। আমি তোমার বোঝাই দিই বিষয়টা, দেখো ওইটাই, বাট আমরা একটু শর্টকাটে আঁকছি। হ্যাঁ, এই সেটা, হ্যাঁ এখানে সেই ধাতব পাত, আর এই সেই মনে করো স্বর্ণের পাত দুইটা। এখানে পজিটিভ চার্জ মনে করো একটা, দুইটা, তিনটা আছে, এরকম আছে। তাহলে এরা কি করবে? বিকর্ষণ বেশি করবে দুইটাই। এটাও কি পজিটিভ, এটাও কি পজিটিভ, তাহলে দুইটা বেশি করবে, করলে কি হবে? এখন দেখো, আমি যদি একটা করে পজিটিভ চার্জ কমাই দিই, তাহলে বিকর্ষণটা কমে যাবে, আর বিকর্ষণটা যদি কমে যায় তাহলে কি ফাঁপাটাও একটু কমবে। আমি যদি আরো কমাই তাহলে এটা আরো কমবে, এভাবে।
আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে কিভাবে আমরা পজিটিভ চার্জকে নিয়ে যেতে পারি অথবা নেগেটিভ চার্জকে দিতে পারি। দেখো একটু, এটা তো বুঝেছো। এখন দেখো, আমি যদি এখানে একটা নেগেটিভ চার্জের কোনো কিছুকে রাখি, নেগেটিভ চার্জকে কোনো কিছু রাখি নেগেটিভ চার্জের, এখন এ কি করবে, এই পজিটিভ চার্জকে, এখানে তো পজিটিভ চার্জ ছিল তাই না, মনে করো এতগুলো পজিটিভ চার্জ ছিল এখানে, এই অবস্থায় এমত অবস্থায় পজিটিভ চার্জ ছিল, এই পজিটিভ চার্জ গুলোকে ধরো কিছু সংখ্যক টেনে এখানে নিয়ে আসছে, আর একটা নিয়ে আসছে, মনে করো এখানে 6টা চার্জ ছিল, ও নিয়ে গেছে কয়টাকে, 4টাকে নিয়ে গেছে টেনে, কিন্তু এখান থেকে এমনি এমনি টেনে নিয়ে চলে গেছে কয়টাকে, 6টাকে নিয়ে গেছে। তাহলে এখানে থাকছে কয়টা বলো, সরি 4টাকে নিয়ে গেছে, তাহলে থাকছে কয়টা, একটা করে থাকছে, এরকম থাকে বিষয়টা। এটা এখানে আঁকি, একটা করে আছে। আচ্ছা এবার তুমি আমাকে একটু বলো, এখানে যেই পরিমাণ ফাঁকা ছিল 6টা থাকার কারণে এখানে কি কম হবে না তার থেকে বেশি হবে ফাঁকাটা? দুইটা বিপরীত ধর্মী একই ধর্মী চার্জ ছিল, সেই জন্য বিকর্ষণ, যত বিপরীত ধর্মী, যত সমধর্মী চার্জ বেশি থাকবে তত বেশি বিকর্ষণ করবে। এখানে দেখে আসলাম, আর এখানে যেহেতু কমে গেছে তার মানে কি এর ফাঁকাটা কমে আসবে না, ফাঁকাটা কমে আসবে কিনা, অবশ্যই ফাঁকাটা কমে আসবে। তাহলে আমরা যদি এখানে নেগেটিভ চার্জিত বস্তু রাখি, এই ধাতব পাতে, এই যে ধাতব পাত, এই জায়গায় তুমি যদি নেগেটিভ চার্জিত বস্তু রাখো, তাহলে এর যে ফাঁকাটা সেটা কি হয়ে গেল, কমে গেল। নেগেটিভ চার্জিত বস্তু রাখলে কি হলো, ফাঁকা কমলো, ফাঁকা কমলো। এখন যদি উল্টা কাজটা করো, দেখো উল্টা কাজটা করো, এখানে তুমি নেগেটিভ না রেখে এখন পজিটিভ রেখেছো পজিটিভ, তাহলে কি করবে, নেগেটিভ টানবে, নেগেটিভ টানবে না, তাহলে নেগেটিভ যদি টানে তাহলে পজিটিভ বাড়বে, মনে করো এভাবে বেড়ে গেছে, তো পজিটিভ বেড়ে গেছে মানে কি আরো বেশি বিকর্ষণ হবে, আরো বেশি বিকর্ষণ হবে। পজিটিভ যখন বাড়ছে আরো যদি বিকর্ষণ হচ্ছে, তার মানে ফাঁকা আরো বেড়ে যাবে। এই যে ফাঁকাটা, এই যে ফাঁকাটা একটু আঁকাই, এই যে ফাঁকাটা আরো বেড়ে যাবে, ফাঁকা ছিল এতটুকু, এখন ফাঁকা হয়ে যাবে বড়, ফাঁকা বাড়বে, বয়কার রবেকের বাড়বে, সহজ হিসাব। কারণ কি এখানে পজিটিভ চার্জ বেড়ে গেছে, আগে ছিল কয়টা, তিনটা ছিল, এখন আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, আরো যখন বেড়ে যাবে আরো বেশি বিকর্ষণ করবে, যত বেশি একই ধর্মী চার্জ, যত বেশি সমধর্মী চার্জ তত বেশি বিকর্ষণ, তত বেশি ফাঁকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দেখো আমরা এখান থেকে কিছু বিষয় মনে রাখবো, সেগুলো হচ্ছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ বীক্ষণ যন্ত্রের আধান, আর এখানে দিলাম পরীক্ষাধীন বস্তুর আধান, আর এখানে হলো স্বর্ণের পাতের ফাঁক, স্বর্ণের পাতের ফাঁকা। এখন দেখো, আমি এইটা যদি মনে করো যে তড়িৎ বীক্ষণ যন্ত্রের যে আধান সেটা যদি পজিটিভ থাকে, আর আমি এখানে যদি পরীক্ষাধীন বস্তুর চার্জ নেগেটিভ দেই, হ্যাঁ পজিটিভ ছিল, আমি কি দিয়েছি, নেগেটিভ। পরীক্ষাধীন যে বস্তু, এই যে পরীক্ষাধীন বস্তু, এটা কি দিয়েছি, নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি দেই তাহলে এর ফাঁকা বাড়বে না কমবে, বিপরীত চার্জ দিলে ফাঁকা কমবে, সহজ হিসেব। তার মানে ফাঁকা কি হবে, হ্রাস পাবে, ফাঁকা হ্রাস পাবে। দেখো তুমি এখানে ধনাত্মক চার্জ দিলে, এটাও তো ধনাত্মক চার্জ ছিল, পাতে যে চার্জ ছিল, স্বর্ণের পাতে পরীক্ষাধীন যে যন্ত্রের যেটা, এখানে যে চার্জ ছিল সেটা কি ধনাত্মক ছিল, তুমি যখন এখানে ধনাত্মক দিয়েছো তখন ঋণাত্মকে টেনে ধনাত্মকে সরিয়ে দিয়েছে, তার মানে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, আর যখন ধনাত্মক চার্জের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে তখন বিকর্ষণটাও বাড়বে। বাট এখানে পজিটিভ, এখানে তুমি নেগেটিভ দিচ্ছ, তখন পজিটিভকে টানবে, পজিটিভ চার্জের পরিমাণ এখানে যখন পজিটিভ, তুমি যখন নেগেটিভ চার্জ দিচ্ছ তখন এর পজিটিভ চার্জ করে নেগেটিভ চার্জ টানবে, টানলে এখান থেকে পজিটিভ চার্জ কমে যাবে,
যখন পজিটিভ চার্জ কমে যাবে তখন বিকর্ষণের পরিমাণটা কমবে, বিকর্ষণের পরিমাণ কমে গেলে কি ফাঁকা কমে যাবে, তাই ফাঁকা হ্রাস পাবে। এখন দেখো এখানে নেগেটিভ চার্জ আছে ধরো, আর এখানে তুমি পজিটিভ চার্জ দিয়েছো, একই কাজ ঘটবে, ফাঁকা হ্রাস পাবে, ফাঁকা হ্রাস পাবে। এখানে পজিটিভ আছে, তুমিও দিয়েছো পজিটিভ, এবারে কি হবে, একই জাতীয় হলে এটা আর এটা বিপরীত, এটা বিপরীত, দুইটাই কমেছে, তাহলে দুইটা যদি ধনাত্মক হয় তাহলে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, ফাঁকা ফাঁকা কি হবে, বৃদ্ধি, ফাঁকাটা বৃদ্ধি পাবে। এখানে মাইনাস, এখানেও মাইনাস, কি হবে, ফাঁকা বৃদ্ধি, ফাঁকা বৃদ্ধি পাবে, সহজ হিসাব। এখন দেখো এখানে ধরো প্লাস বা মাইনাস কিছু একটা আছে, যে কোনো একটা আছে, আর এখানে অনাহিত, অনাহিত প্লাস মাইনাস দুইটাই আছে, এবার তুমি রেখেছো হলো অনাহিত বস্তুকে। তো এখন অনাহিত বস্তুকে তুমি যদি রাখো, এখানে আহিত না, কিন্তু ধনাত্মক চার্জেও আহিত না, ঋণাত্মক চার্জেও আহিত না, তাহলে যে কাজটা হতে পারে সেটা হচ্ছে, তাহলে যে কাজটা হতে পারে সেটা দেখো, দেখো তোমরা এই পাত কি আছে বলো তো, এই পাতটা আছে তোমার ধনাত্মক চার্জে চার্জিত, হ্যাঁ। এবার এখানে তুমি ওই ধাতব পাত আছে, ধাতব পাতে রেখেছো কি একটা নিরপেক্ষ বস্তু, মানে কিন্তু প্লাস আর মাইনাস কি সমান, দুইটাই প্লাস মাইনাস দুইটাই সমান। এখন ইলেকট্রনের গমন কোন দিকে হবে, ইলেকট্রনের, এটা তো উচ্চ বিভব, এটা কি বিভব, উচ্চ বিভব, তো ইলেকট্রনের গমন সবসময় জানি যে এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হয়, এদিকে হবে। তো এদিকে যদি ইলেকট্রনের গমন হয়, এদিকে কি হবে, এদিকে কি হবে, প্রোটনের গমন, মানে ধনাত্মক যে চার্জ তাদের গমন। তবে এদিকে ধনাত্মক চার্জ কমছে না, অবশ্যই কমছে। তো যখন ধনাত্মক চার্জ কমে যাবে, যখন ধনাত্মক চার্জ কমে যাবে তখন ফাঁকাটা কমে যাবে। এবার দেখো এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, সাপোজ এই যে কি চার্জ আছে, নেগেটিভ চার্জ, সব কিন্তু সমধর্মী চার্জ নেগেটিভ, তাহলে এক্ষেত্রে বিকর্ষণ হবে, ভালো কথা, বিকর্ষণ হবে, ভালো কথা। এখন এখন নিম্ন বিভব কোনটা, এটা হলো নিম্ন বিভব, মাইনাস মানে নিম্ন বিভব, কোনো কথা নেই, ওকে, মাইনাস মানে কি নিম্ন বিভব, আর কিন্তু প্লাস মাইনাস দুটো আছে, তাহলে কিন্তু উচ্চ বিভব, উচ্চ বিভব। এখন দেখো তো ভাই, এই যে নেগেটিভ চার্জ সবসময় কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, আর পজিটিভ চার্জ কি এখানে আসবে, আসবে না। তাহলে যদি এখানে নেগেটিভ চার্জ চলে যায়, নেগেটিভ চার্জ চলে যায়, তাহলে এর নেগেটিভ চার্জের পরিমাণ কমে যাবে, মানে সমধর্মী চার্জের পরিমাণ কমে যাবে, আর যখনই সমধর্মী চার্জের পরিমাণ কমে যাবে তখন কি হ্রাস পাবে। তাহলে অনাহিত বস্তু যদি রাখো তাহলে কি হবে, ফাঁকা হ্রাস পাবে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।